আপনাদের সঙ্গে রয়েছে আমি মোনামি। আরএস টিভির সমস্ত দর্শক বন্ধুদের আবারও একবার জানাবো নববর্ষের অনেক 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 শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। নতুন বছরটা সবে গুটি গুটি পায়ে চলতে শুরু করেছে। বছরের প্রত্যেকটা আগত দিন সবার জন্য সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসুক, এই কামনাই আবারও রাখি। এবং সামনে আরো একটি খুব শুভ দিন আসছে, অক্ষয় তৃতীয়া। এই দিনে সবার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অক্ষয় হোক, এই কামনাই করব ঈশ্বরের কাছে। আজকে এই ভালো থাকার কামনা নিয়ে আগামী দিনগুলো সুন্দর হবে এই আশা এবং আশ্বাস মনে নিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করব। আমাদের জ্যোতিষ সমাধান অনুষ্ঠানে যিনি আমাদের সঙ্গে উপস্থিত থাকেন, নতুন করে তাকে পরিচয় করানোর কিছু নেই। আপনাদের সবার কাছের মানুষ, খুব ভরসার একজন মানুষ তিনি। তার এত দীর্ঘদিনের কর্মজীবনে হাজার হাজার মানুষ তার কাছে এসেছেন, ভরসা করে এসেছেন এবং এসে তার কাছে নিজের সমস্ত সমস্যাটাকে জানিয়েছেন। সবসময় জানানোর প্রয়োজনও হয়নি। একজন মানুষ বিপদে পড়ে তার কাছে এসেছেন, শুধু নিজের জন্ম সময়, জন্ম তারিখ এবং জন্মস্থানটুকু তাকে বলেছেন। তার জীবনে কোথায় কি সমস্যা রয়েছে, সেই মানুষটির কি সমস্যা রয়েছে, বর্তমানে তিনি কি সমস্যায় ভুগছেন এবং ভবিষ্যতের বলে কি সমস্যা লুকিয়ে আছেন, তা তিনি সবকিছু নিজে বলে দিয়েছেন। সেই মানুষটিকে একটি বর্ণ মুখে বলতে হয়, তবে শুধু বলে দিয়েই কিন্তু তিনি থেমে থাকেননি। তারপর তাকে সমাধানের পথ দেখিয়েছেন এবং সেই পথ ধরে চলে হাজার হাজার মানুষ ফিরে পেয়েছেন জীবনে নতুন করে বাঁচার পথ, নতুন জীবন ফিরে পেয়েছেন। যে জীবন থমকে দাঁড়িয়েছিল, যে জীবন থেকে তারা মুখ ফিরিয়ে নিতে চলেছিলেন, সেই জীবন ফিরে পেয়েছেন। আমাদের সাথে যিনি উপস্থিত থাকেন এই অনুষ্ঠানে, এক কথায় তাকে বর্ণনা করা সম্ভব নয়। স্বাগত জানাবো আমাদের সঙ্গে উপস্থিত পিএইচডি অফ অ্যাস্ট্রোলজি, পদ্মভূষণ উপাধি প্রাপ্ত এবং স্বর্ণ পদক পুরস্কার প্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর রাজা শাস্ত্রী। নমস্কার দাদা। নমস্কার নমস্কার নমস্কার। স্বাগত আপনাকে। আপনাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আবারও। আমার দর্শক বন্ধুরা তো আপনার অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকেন যে কবে আপনি আবার তাদের সঙ্গে আসবেন অনুষ্ঠানে, তাদেরকে অনেক কিছু বিষয় জানাবেন, তাদের সমস্যার সমাধান করবেন। আজকে অনুষ্ঠানের শুরুতেই যে বিষয় নিয়ে কথা বলবো, সবে তো নবরাত্রি গেল, এবার তো সামনে আসছে অমাবস্যা। জুন মাসের 22শে জুন থেকে 26শে জুন অব্দি এই তিথি রয়েছে, এই মহাযোগ রয়েছে। তো এই 22শে জুন থেকে 26শে জুন এই সময়টা তো আপনি কামাখ্যায় থাকবেন এবং এই সময় অনেক মহা পুজো হয় এবং খুব 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 গুরুত্বপূর্ণ এই তিথি, এই যোগ। তো এই বিষয় নিয়েই যদি আজ আমাদের দর্শক বন্ধুদের কিছু বলেন, এই কথা নিয়েই যদি আজকের অনুষ্ঠান শুরু করি। অবশ্যই, নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই। যাই হোক, অনুষ্ঠান শুরু করছি আরএস টিভি লাইভে জ্যোতিষ সমাধানে। আমি ডক্টর রাজশাস্ত্রী। মনামি তো মোটামুটি বলেই দিয়েছে। এবার অনুষ্ঠানের শুরুতে আবার আমার সকল দর্শকবৃন্দকে এবং মনামিকেও শুভ বাংলা নববর্ষ 1429-এর শুভেচ্ছা, প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন সকল দর্শকবৃন্দকে এবং মনামিকেও। অনুষ্ঠানের শুরুতে প্রথমে বলি ওং নমঃ শিবায়, ওং মা কামাখ্যায় নমঃ, ওং শ্রী শ্রী সিদ্ধার্থ বাবা গণেশায় নমঃ এবং ওং গুরবে নমঃ, এই বলে অনুষ্ঠান শুরু করছি। এবার মনামির প্রশ্ন হচ্ছে আমাদের অম্বাবচী আছে 22 তারিখ জুন থেকে 26 তারিখ জুন অবধি হবে। এটা নিয়ে আমি আসছি। তার আগে আবার একটু ছোট করে বলে দিই যে এই যে আমাদের বাংলা শুভ নববর্ষ শুরু হয়ে গেল, অর্থাৎ 1429, এটা আমার আগেও বলা হয়েছে, কিন্তু বিশেষ ডিটেলসে বা দীর্ঘায়িত ভাবে বলিনি। তা আজকে একটু আমি বলছি যে এই 1429 হচ্ছে যেমন ইংরেজিতে আমরা একটা বিচার করি, সেরকম বাংলার ক্ষেত্রে বিচার হচ্ছে 1429 মানে 1 + 4 + 2 + 9 অর্থাৎ 16, 1 + 6 = 7, অর্থাৎ কেতুর বছর। 7 হচ্ছে কেতুর বছর। কেতুর বছর মানে হচ্ছে যে কোনো রকম গুপ্ত জ্ঞান, মানে এই যেমন জ্যোতিষ শাস্ত্র, মানে আধ্যাত্মিক পূজা পাঠ, আধ্যাত্মিকতা, এইগুলো কিন্তু এই বাংলা এই নববর্ষে এই যে শুরু হলো 1429, এই কাজগুলো মানে আধ্যাত্মিকতা, মানে বিশেষ করে যে কোনো ধর্মেরই আধ্যাত্মিকতার ব্যাপারটা কিন্তু এই বছরে এই সময়টা কিন্তু খুব ভালোভাবে প্রকাশ পাবে, খুব ভালোভাবে
মানে ইউটিলাইজ করা যাবে, এগুলোর বৃদ্ধি প্রাপ্তি হবে। কিন্তু তার সঙ্গে আবার আরেকটা জিনিসও হবে, মানে কিছু কিছু ক্ষেত্রে কেতু কিন্তু গুপ্ত জ্ঞানও দেয়, আবার গুপ্ত যে কোনো রকম গুপ্ত শত্রুতাও দিয়ে থাকে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে এবার বিভিন্ন জাতক জাতিকার মানে রাশি বা লগ্ন অনুযায়ী কেতুর বিচারটাও সেখানে দেখতে হবে। যদি কেতু পজিটিভ জায়গায় থাকে তো ভালো, যদি নেগেটিভ জায়গায় থাকে তাহলে কেতুর বছরে কিন্তু এই যে বাংলা শুভ নববর্ষে কেতুর সংখ্যা, এটা অ্যাকচুয়ালি সংখ্যা তত্ত্ব দিয়ে বিচার, অর্থাৎ নিউমোরোলজি দিয়ে বিচার। এই বিচারে আমি বলবো কেতু যদি কারো ছকে অফ পজিশনে থাকে বা বাজে জায়গায় থাকে তাহলে কিন্তু তাকে একটু ভোগাবে। বিশেষ করে মানে কোনো রকম না কোনো ভাবে গুপ্ত শত্রুতা বা শরীরের মধ্যে বিভিন্ন রকম গুপ্ত রোগ, অনেকের বিভিন্ন স্কিনের মধ্যে পোড়া, বিভিন্ন রকম ভাবে হয়তো বোঝা গেল না স্কিনের তলায় পোড়া হয়ে গেল, টিউমার হয়ে গেল, এই যে গুপ্ত, তারপর মহিলাদের ক্ষেত্রে বিভিন্ন গাইনো প্রবলেম থাকে, গুপ্ত প্রবলেম গুলো, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু এই কেতুর বছরে একটু বৃদ্ধি প্রাপ্ত হবে, মানে বাড়বে। যদি কেতু তার রাশি লগ্নের ক্ষেত্রে দেখা যায় অফ পজিশনে থাকে তাহলে কিন্তু হবে। আবার ভালো পজিশনে থাকলে কেতু থেকে কিন্তু যে কোনো গুপ্ত মানে এই যেমন গুপ্ত জ্ঞান বললাম, সে পূজা পাঠ, আধ্যাত্মিকতা, তীর্থে যাত্রা, এগুলো ভালো হবে, পারবে। আবার হয়তো অনেকে লটারি প্রাপ্তিও হতে পারে, কেন লটারি কিন্তু গুপ্ত জিনিস, মানে হিডিন, মানে যেটা আপনার জানা নেই, হঠাৎ প্রাপ্তি চোখ কেতু থেকেও হয়। এইগুলো হবে, এইগুলো কিন্তু মানে পজিটিভ নেগেটিভ থাকবে। আবার কারো যদি কেতু খারাপ পজিশনে থাকে তাহলে তীর্থক্ষেত্র অর্থাৎ আধ্যাত্মিকতা দূরে যে তীর্থক্ষেত্র আধ্যাত্মিকতা করতে যে কোনো মন্দিরে বা কোনো তীর্থক্ষেত্রে যে হঠাৎ তার মৃত্যু যোগ হতে পারে, অ্যাক্সিডেন্ট যোগও কিন্তু হয়ে যেতে পারে। তো এইগুলো কিন্তু কেতুর বিভিন্ন প্রভাব থাকবে, অর্থাৎ পজিটিভ নেগেটিভ থাকবে। আর এই বছরটা হচ্ছে মানে পুরো বাংলার হচ্ছে কেতুর বছর, কেতু থেকে বিভিন্ন গুপ্ত ব্যাপারগুলো কিন্তু থাকবে। তারপর এই যে রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে যে ঝামেলাগুলো হতে পারে, বা বিভিন্ন যে বিদেশের ক্ষেত্রে যে যুদ্ধ বা এগুলো হচ্ছে, এগুলো অনেক সময় হয়তো বুঝতেই পারবে না, হঠাৎ করে কোনো একটা হঠাৎ করে রাতারাতি কোথাও একটা ঝামেলা সৃষ্টি হয়ে যেতে পারে, আগে থেকে কোনো মানে বোঝাই যাবে না। মানে কেতু এমন একটা জিনিস, মিস্টেরিয়াস প্ল্যানেট, কিছু বুঝতেই দেবে না, হঠাৎ করে সে একটা মানে ঝামেলা সৃষ্টি করে দিতে পারে। ভালো খারাপ দুটোই থাকবে, এটা হচ্ছে কেতুর ইয়ে। অতএব এখান থেকে ভালো ফল পেতে গেলে বা ভালো কিছু করতে গেলে কেতুর থেকে এই কেতুর বছরে এখান থেকে ভালো ফল পেতে গেলে এই গণেশজির পুজো করতে হবে। গণেশজি কিন্তু কেতুর থেকে ভালো ফল দেয়, মানে গণেশজি কেতু, মানে গণেশজির পুজো করলে কেতুর অনেক পাপ বা দোষ থেকে কিন্তু রেহাই দেয়, কেটে যায় এবং ভালো পজিটিভ সাইন দিতে থাকে এই গণেশজি। তো অর্থাৎ গণেশজির পূজা করতে হবে পারলে বুধবার দিন। গণেশজি হচ্ছে মঙ্গলবার বা বুধবার, মঙ্গলবার হলে শত্রু দমন হলে মঙ্গলবার পুজো করতে হবে, বগলামুখীর দিন মঙ্গলবার। আর যদি এই ধরনের মানে কেতু সংক্রান্ত ব্যাপার হোক বা বৈবাহিক সংক্রান্ত বিবাহ সংক্রান্ত ব্যাপার হলে বুধবার দিন 21টা দুব্বা দিয়ে, দুব্বা গণেশজির খুব প্রিয় জিনিস, দুব্বা দিয়ে 21টা দুব্বা দিয়ে বুধবার দিন গণেশজিকে অর্ঘ্য দেওয়া যেতে পারে, পূজা করা যেতে পারে। মঙ্গলবার হলে শত্রু দমন, বগলামুখী, হলুদ যে কোনো ফুল, গাঁদা ফুল বা যে কোনো হলুদ রঙের ফুল দিয়ে মঙ্গলবার পুজো করতে হবে গণেশজিকে। আর বুধবার হবে কেতু সংক্রান্ত ব্যাপার হলে বুধবার হবে 21টা দুব্বা দিয়ে কেতু মানে গণেশজিকে পূজা করতে হবে, খুব ভালো ফল হবে। আর হ্যাঁ, মানে আলাদা আলাদা নিয়ম আছে, অবশ্যই নিয়ম আছে, সেগুলো তো আরো দীর্ঘায়িত আলোচনা আছে। যাই হোক, আর তার সঙ্গে এই বছর অর্থাৎ কেতুর বছরে কেতুর থেকে ভালো ফল পেতে গেলে মানে ধূমাবতী মা ধূমাবতীর পূজা করা যেতে পারে। বিশেষ করে কামাখ্যায় গিয়ে, মা কামাখ্যা মন্দিরে গিয়ে সেখানে ধূমাবতী আছেন পাহাড়ের অনেক উপরে, সেই ধূমাবতী মায়ের কিন্তু পূজা করা যেতে পারে, সেখান থেকেও কেতুর মানে ভালো ফল পাওয়া যাবে। আচ্ছা, তার সঙ্গে অশ্বগন্ধার মূল পড়া যেতে পারে এবং ক্যাটসাই বলে একটি রত্ন আছে, সেই ক্যাটসাই রত্ন কিন্তু পড়া যেতে পারে। এগুলো হলে এই কেতু বছরে পজিটিভ সাইন বা ভালো ফল পাওয়া যাবে। এটা একটু আমি এই পয়লা বৈশাখে 1429 একটু ছোট করে কেতুর বছর একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। এরপর আসছি তোমার প্রশ্নের উত্তর হচ্ছে এরপরে অম্বাবতী। আচ্ছা, আমার দর্শকবৃন্দ আপনারা জানেন যে আমি প্রতি মাসে কামাখ্যায় তো যাই, এই তো আমাদের হয়ে গেল এই এপ্রিল মাসে ট্যুর ছিল,
4 থেকে 12 পুজো পাঠ হয়েছে, ওখান থেকে লাইভ ছিল, সবাই দেখেছে। এটা তো আমার শিডিউল থাকে, কেন কামাখ্যা মা আমার কাছে খুবই জাগ্রত, এবং আপনাদেরকেও বলবো কামাখ্যা মাকে স্মরণ করতে, কেন সমস্ত রকম মনস্কামনা বা যে কোনো রকম আপদ বিপদ থেকে দূর করা সমস্ত কিছু মা কামাখ্যা তিনি একাই করে থাকেন। খুবই জাগ্রত এবং খুবই সিদ্ধ মানে দেবী, মানে তাকে ডাকলে সব রকম ভাবে উনি হেল্প করেন। যাই হোক, এবার এর থেকে আমি বলবো এই যে জুন মাসের অর্থাৎ 22 তারিখ থেকে আমাদের 26 তারিখ জুন, 22 থেকে 26 তারিখ জুন আমাদের রয়েছে মা কামাখ্যার পূজা পাঠ, অর্থাৎ অম্বাবচী মেলা বা অম্বাবচীর তিথিটা পড়ছে 22 থেকে 26। এই সময় আমি আগেও প্রোগ্রামে বলেছিলাম, আবার বলছি, চৈত্র নবরাত্রিতেও বলেছিলাম, আবার বলছি, এই সময় কামাখ্যা পীঠ, শক্তিপীঠ, গর্ভগৃহ পুরো হট হয়ে যায়, গরম হয়ে যায়, গরম। এই সময় মায়ের ঋতুস্রাব হয় আদ্রা নক্ষত্রে যখন মানে রবি চলে আসে, মিথুনস্থ হয়, মিথুনে যখন রবি থাকে, মিথুনে জোডিয়াক বা রাশিচক্র বা কালচক্রের মিথুনে যখন রবি আসে, এবং সেই রবি যখন রাহু কানেক্টেড হয়, এবং সেই রবি যখন আদ্রা নক্ষত্রে চলে আসে, তখন ধরণী মাতা মানে পৃথিবী লাল হয়, রক্তস্রাব হয় মানে মায়ের। এবং সেই সময় সমস্ত দেবীদের তো মুখ ঢাকাই থাকে, আপনারা জানেন এটা, এগুলো নিয়ে পরবর্তীকালে প্রোগ্রাম হবে, পৌরাণিক কাহিনী এবং মানে সমস্ত ঠাকুর মানে দেবী ঠাকুরদের মানে মহিলার যে সমস্ত ঠাকুর আছে, মা কালী, মা দুর্গা, তার ছোঁয়া যায় না। কিন্তু কামাখ্যায় এই সময় বিশাল পূজা পাঠ হয়, এবং কামাখ্যায় কিন্তু মায়ের রক্তস্রাব বা ঋতুস্রাব হয়। তার ফলে সেখানকার যে জলটা, যেটা গর্ভগৃহ থেকে যে জলটা বেরোয়, সেই জলের কালার টোটালি লাল হয়ে যায় অটোমেটিক। এখন যেমন জলটা পুরো সাদা, যে জলটা আমরা নিয়ে আসি বা আমরা দিই, সেই জলটা পুরো সাদা হোয়াইট, কিন্তু ওই সময় কিন্তু ওই জলটা যখনই আপনি একটা বোতলে ওই জলটা নেবেন, স্বচ্ছ বোতলে, পুরো জলটা দেখবেন লাল কালার হয়েছে, লাল। বা একটা সাদা যে কোনো কাপড়কে যদি ওই জলে ডুবিয়ে ওঠানো যায় বা আপনি ঘরে রাখবেন, দেখবেন পুরো কাপড়টা লাল, টকটকে লাল হয়ে যাবে ওই সময়। এবং ওই সময়কার জল, সিঁদুর বা যে কোনো মানে কিছু ঘরে রাখা বাস্তু দোষকে প্রচন্ড ভাবে মানে দূর করে, বাস্তু দোষকে কাটায়, যে কোনো রকম মনস্কামনা পূর্ণ, শত্রু দমন, বিয়ে হচ্ছে না, মানে যে কোনো রকম মানে মাঙ্গলিক দোষ, ভ্রম দোষ, সবকিছু এই সময় কাজকর্ম ক্রিয়া হয়ে থাকে, এবং খুব ভাবে মানে এফেক্টেবল, মানে পুরো গর্ভগৃহটা পুরো গরম হয়ে থাকে, এবং মানে খুব মানে অ্যাক্টিভ হয়ে যায় এই সময়টা। খুবই মানে আমাদের খুব কাজের সময়, তন্ত্রের কাজ, বিভিন্ন কাজ। তো যাই হোক, গত 2 বছর করোনার মধ্যে বন্ধ ছিল, শক্তিশালী এই সময়টা, খুবই শক্তিশালী। গত 2 বছর সেক্ষেত্রে তাহলে আমার যে বিষয়টা যখন আপনি বললেন, আমার দর্শক বন্ধুদেরকে একটু বলে দিই যে আপনি যখন এই কথাটা বললেন, এই যে মানে অমাবস্যার সময় পুজো নিয়ে যখন আপনি বললেন, তো এর মধ্যেই আমার দর্শক বন্ধুদের আরো একবার বলে দিই, 22শে জুন থেকে 26শে জুন এই সময়টা, অমাবস্যার সময়টা, এই সময়টা রাজা শাস্ত্রী তিনি কামাখ্যাতেই থাকবেন, এবং এই সময়টা সারা বছরের মধ্যে সব থেকে শক্তিশালী সময় বলা যেতে পারে যে কোনো রকম কাজের জন্য। কাজেই আপনারা যারা সেখানে যেতে চাইছেন, গিয়ে পুজো দিতে চাইছেন, বা আপনাদের হচ্ছে যাওয়া সম্ভব না, আপনারা পুজো পাঠাতে চান, যে কোনো রকম মনস্কামনার জন্য দেরি না করে সরাসরি যোগাযোগ করুন ডক্টর রাজা শাস্ত্রীর সঙ্গে। যোগাযোগ করার নাম্বার 7031166991, 8337879366, 8337879367, 8609495601, 9007969672। Website www.drrajashastri.weebly.com, www.astrohouse.weebly.com। এছাড়া আপনারা গুগল সার্চ করেও পেয়ে যাবেন অ্যাস্ট্রোলজার ডক্টর রাজা শাস্ত্রী দিয়ে, অথবা অ্যাস্ট্রোলজার ইন কলকাতা, অ্যাস্ট্রোলজার ইন শিলিগুড়ি বা অ্যাস্ট্রোলজার ইন গুয়াহাটি দিয়ে সার্চ করলেও আপনারা ডক্টর রাজা শাস্ত্রী সম্পর্কে সমস্ত ডিটেল পেয়ে যাবেন। অবশ্যই 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 ফোনে আগে যোগাযোগ করে নিন মনস্কামনা পূরণের জন্য, কারণ এই অমাবস্যার সময়টা কিন্তু বছরে একবারই আসে। এবার যদি সময়টা আপনার হাত ফসকে যায়, আবার আপনাকে একটা বছর অপেক্ষা করতেই হবে, কিচ্ছু করার থাকবে না। তো আবারও শুনে নি যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল, আরো আরো অনেক কিছু শোনার আছে আমাদের, আবারও শুনে নি আর কি বলবেন এই বিষয়ে। হ্যাঁ, আমি যেটা বলতে গেছিলাম সেটা হচ্ছে যে এই জুন মাসে যে 22 থেকে 26, এগুলো নিয়ে আমাদের এখন অনেক প্রোগ্রাম বাকি আছে।
কেন এখন তো অনেক দেরি, জাস্ট আমি আজ থেকে শুরু করলাম আমাদের প্রোমো করা, বা আমরা বলতেই থাকবো, কেন আমাদের এখন অনেকটা দেরি আছে, সামনে মে মাস আছে। কিন্তু যেহেতু গত 2 বছর করোনার জন্য মন্দির বন্ধ ছিল এবং আমরা অনলাইনে পূজা পাঠ করিয়েছিলাম, আমার সমস্ত দর্শক বিন্দু বা ক্লায়েন্ট পরিজনদের অনলাইনে পূজা পাঠ করিয়েছিলাম, গত 2 বছর করোনার জন্য মন্দির বন্ধ ছিল। সেই কারণে এই বছর মানে মা কামাখ্যার আশীর্বাদে করোনা তো কমেই গেছে, এবং মা কামাখ্যার আশীর্বাদে আমরা আশা করছি এবছর খুব ঘটা করে পুজো পাঠ হবে, বড় করে পুজো পাঠ হবে। এবং এখন থেকে সমস্ত দর্শকবৃন্দ ক্লায়েন্টদের বলবো যে আপনারা 22 থেকে 26 আমি পুরো টোটাল টাইমটা থাকবো, এবং আপনারা আসবেন। আপনাদের যে কোনো সন্তানের পড়াশোনা হচ্ছে না, বিবাহে বাধা, মানে ভৌম দোষ, মাঙ্গলিক দোষ, তারপর যে কোনো কালসর্প দোষ, বা মানে যে কোনো বাস্তু দোষ, তারপরে আইনি মোকাবেলা, বা যে কোনো রকম ঝামেলা, মানে কোনো রকম ভাবে যে মানে বিয়ে হতে হতে বিয়ে বারবার ভেঙে যাচ্ছে, বা কথা হতে হতে কথা ফাইনাল হতে হতে কথা হচ্ছে না, মানে সমস্ত যত রকম সমস্যা আছে সব সমস্যা দূরীকরণের এটাই কিন্তু একটা সুবর্ণ সুযোগ হচ্ছে এই অম্বাবচী মা কামাখ্যা অম্বাবচী মেলা, এবং অম্বাবচী 22 থেকে 26। এইটাই মোটামুটি আপনাদেরকে আমার এটা বলা ছিল। এর পরবর্তী আবার মনামি উনি বলবেন, মানে হ্যাঁ, আপনাদের হয়ে কি এবার প্রশ্ন আছে। অম্বাবুচি নিয়ে তো অনেক কিছু শুনলাম, তবে এই যে অম্বাবুচির সময় যে কাজগুলো সব থেকে ভালো হয় তার মধ্যে বলতে গিয়ে আপনি বিয়ে সংক্রান্ত অনেক কথা বলছিলেন, তো এই বিয়ে সংক্রান্ত কথা শুনতে শুনতে একটা কথা আমার মনে আসছিল, এবং এই বিষয়ে প্রশ্ন আমার দর্শক বন্ধুরা অনেকেই জানতে চেয়েছেন যে একটি ছেলে বা মেয়ে বিয়ের পাত্র বা পাত্রী উভয়েরই বিয়ের পরে শ্বশুর বাড়ি হয়, মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে থাকে, ছেলেরা এসে থাকে না, সেটা অবশ্যই সত্যি, কিন্তু ছেলেদেরও শ্বশুর বাড়ি হয়। দুজনেরই শ্বশুর বাড়ি কেমন হবে, একটি পাত্র বা পাত্রী শ্বশুর বাড়ি কেমন হবে, সেখানকার সাথে তাদের সম্পর্ক কেমন হবে, এই সার্বিক বিষয়টা কি জন্মছক থেকে বলা যায়, বা এই বিষয়টা কোন গ্রহ নক্ষত্রের উপর কিভাবে নির্ভর করে, যদি একটু আজকে বলেন। অবশ্যই মোনামি একটা ভালো প্রশ্ন করেছে, যে বিবাহ সংক্রান্ত ব্যাপারে যে পাত্র বা পাত্রীর ক্ষেত্রে তার শ্বশুর বাড়ি বিচার, এটাকে সংক্ষেপে বলা হয় শ্বশুর বাড়ি বিচার। এবার দেখুন, আমার কাছে কোনো একজন ক্লায়েন্ট এলেন, বা আমার যে যারা আসে ভক্তবৃন্দ বা ক্লায়েন্ট, তারা এসছেন আমার চেম্বারে, এবং আমাকে এসে তিনি জিজ্ঞাসা করছেন যে পাত্র নিজেই এসছে বা পাত্রী নিজেই এসছে, তার মানে বিবাহ ঠিক হবে, তার যে মানে এমন নয় যে অনেক সময় জটুক বিচারের জন্য আমার কাছে আসে, যে পাত্র পাত্রী দুজনের জন্মছক আছে, মানে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আছে, জন্মছক আছে, দুজনে এসছে, বা একজনই দুজনের ডেট অফ বার্থ নিয়ে এসছে, এসে বলছে আমাকে যে আমাদের একটা মিলন মানে মানে জটুক বিচার বা ম্যারেজ ম্যাচিং করে দিন। সেটা তো আলাদা প্রসঙ্গ, সেটা আলাদা। কিন্তু এরকম কেস বা এরকম অনেক সময় হয় যে পাত্র বা পাত্রী মানে নিজে এসছেন, জাস্ট সিঙ্গেল, বা তার বাবা মা এসছে, তার বাবা মা পাচ্ছে নিজেরা এসছে, এসে আমাকে বলছে যে আমার শ্বশুর বাড়িটা কেমন হবে। এই যে শ্বশুর বাড়ি কেমন হবে প্রশ্ন, আমি অপোজিট কে না দেখে, অপোজিটের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না দেখে, শুধু একজনের জন্মছক দেখে কিন্তু বলা যায়। অনেক রকম বিচার হয়, একজনের জন্মছক দেখে তার অনেক রকম বিচার হয়, ভাই বোন, বাবা মা, তাদের চাকরি, তাদের ফ্যামিলি সব বলে দেওয়া যায় একজনের ডেট অফ বার্থ একটা ছক পেলেই। তো যাই হোক, আজকে আমি শুধু বলবো একজনের ডেট অফ বার্থ বা ছক দিয়ে তার শ্বশুর বাড়ি কেমন হবে, তার শ্বশুর বাড়ি, এটা একটু ইন্টারেস্টিং আছে। যেমন এই মুহূর্তে আমার হাতে একটা ডেট অফ বার্থ রয়েছে, যে ডেট অফ বার্থটা ক্যালকুলেশন করে আমার বেরিয়েছে তার ধনু লগ্ন এবং কন্যা রাশি, ধনু লগ্ন এবং কন্যা রাশি। এবার এ ধরুন আমার কাছে এই ধরুন এই জাতিকা বা এই জাতক এলেন, তার ধনু লগ্নটা বেরিয়েছে। এবার এই ধনু লগ্নের এবারে ইনি প্রশ্ন করছে যে আমার শ্বশুর বাড়ি কেমন হবে, আমার শ্বশুর বাড়ি কেমন হবে। তো এনার শ্বশুর বাড়ি কিভাবে বিচার হবে, এই যে ধরুন দর্শকবৃন্দ আমার ক্লায়েন্ট পরিজন, এই ধরুন ধনু লগ্ন, তাহলে আগে আমার দেখতে হবে তার বিবাহ ঘর কোনটা, ধনু লগ্নের বিবাহ ঘর কোনটা। ধনু লগ্নের বিবাহ হচ্ছে ধনুর সপ্তম, 7, মানে যে কোনো, আপনারা এটা জানেন, যে কোনো লগ্নের সপ্তম থেকে আমরা তার বিবাহ বিচার করি, যে কোনো লগ্নের সপ্তম থেকে আমরা বিবাহ বিচার করি। তাহলে ধনু লগ্নের সপ্তম কি হচ্ছে, মিথুন,
1 2 3 4 5 6 7 ধনু লগ্নের সপ্তম হচ্ছে মিথুন। তার মানে ধনু লগ্নের জাতক বা জাতিকা যিনি আমার কাছে আসুন না কেন, তার সপ্তম অর্থাৎ 7th হাউস হচ্ছে তার অপোজিট সেক্স বা অপোজিট পার্টনার। তাহলে মিথুন তার হচ্ছে অপোজিট হলো। এবার এবার ইনার প্রশ্ন হচ্ছে আমার আমার শ্বশুর বাড়ি কেমন হবে। তাহলে আপনারা সবসময় জানেন যে কোনো গৃহসুখ ঘর আমরা বিচার করি তার 4th হাউস থেকে, চতুর্থ থেকে। 4th হাউস বা চতুর্থ থেকে তার গৃহসুখ বা ঘর বিচার হয়। এবার এক্ষেত্রে তার শ্বশুর বাড়ি সেটাও একটা গৃহসুখ বা ঘর, গৃহসুখ বা ঘর। তাহলে তার অবশ্যই তাহলে তার শ্বশুর বাড়ি বিচার হবে তার সপ্তম তখন লগ্ন হয়ে গেল। সপ্তম তখন লগ্ন, যেমন জাতক বা জাতিকার লগ্ন যদি 1 হয়, 1 নাম্বার অর্থাৎ ধনু লগ্ন, ধনু লগ্নের অপোজিট হচ্ছে সপ্তম হচ্ছে 7th হাউস হচ্ছে বিবাহ অর্থাৎ মিথুন। মিথুন কিন্তু ওই পার্টনার অপোজিট সেক্স বা অপোজিট পার্টনারের তখন 1 লগ্ন, সেটা তখন তার লগ্ন বা 1 হয়ে গেল। তার চতুর্থ হচ্ছে সেই অপোজিট পার্টনারের গৃহসুখ। তার চতুর্থ 4th হাউস হচ্ছে অপোজিট পার্টনারের ঘর বাস্তু। তাহলে এই জাতক যিনি আমার চেম্বারে এসছেন, এই জাতকের তাহলে শ্বশুর বাড়ি কোথায় হবে? সেই অপোজিটের 4th হাউস, মানে তার যে ঘর অপোজিটের 4th হাউস হবে এনার শ্বশুর বাড়ি। তার মানে এখানে হচ্ছে ধনু লগ্নের সপ্তম হচ্ছে মিথুন, মিথুনের চতুর্থ হচ্ছে 1 2 3 4 কন্যা, মিথুনের চতুর্থ হচ্ছে কন্যা। কন্যা তার মানে হচ্ছে ওই চতুর্থ অর্থাৎ কন্যা হয়ে যাচ্ছে তখন কন্যা রাশি বা কন্যা কন্যা হয়ে যাচ্ছে তার 4th হাউস, মানে তার শ্বশুর বাড়ি। এই এই জাতক বা জাতিকার 4th হাউস হচ্ছে মানে সপ্তমের চতুর্থ, সপ্তমের চতুর্থ অর্থাৎ কন্যা হচ্ছে তার শ্বশুর বাড়ি। এবার এখানে একটু দীর্ঘায়িত আলোচনা আছে, যদি ভালো করে বোঝাতে হয় এবং আপনাদের বুঝতে হয়। এবার যদি এই তাহলে আজকে এই আলোচনাটাই একটু হোক, একটু শুনি, আমার বন্ধুরাও শুনতে চান, আমার দর্শক বন্ধুরাও। অবশ্যই। এবার এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এই যে ধনু লগ্ন, ইনি যদি একটা পাত্র হন, পাত্র ছেলেরা হয়তো আজকের দিনে বা অনেক সময় থাকে মানে ঘর জামাই হয়ে থাকে, সেটা পরের প্রসঙ্গ। আমি ইন জেনারেল যারা থাকে না সেটা নিয়ে আলোচনা করছি। যদি একটা পাত্র হয় তাহলে পাত্রের ধরো ধনু লগ্নটা একটা পাত্রের ছক, এখানে আমি একটা ইন জেনারেল কমন ধরেছি, ধনু লগ্নটা পাত্রের ছক। তাহলে পাত্র কিন্তু ওই কন্যা মানে যেটা বেরোলো চতুর্থ 4th হাউস কন্যা, সেখানে যে কিন্তু পাত্রীর চতুর্থে কন্যাতে যে খুব একটা থাকবে না। তবে মাঝে মধ্যে তো তাকে যেতেই হবে, সে জামাই ষষ্ঠী হোক বা যে কোনো প্রোগ্রামেই হোক, অনুষ্ঠানে তো যেতেই হবে। এবার অনেক সময় মানে দীর্ঘদিন না থাকলেও একটা সম্পর্ক তো তৈরি হয়, সারা জীবনের একটা পারিবারিক সম্পর্ক অবশ্যই থাকতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় অনেক জাতক বা জাতিকার হয়তো দুজনের মধ্যে মিলটা ভালো আছে, হাজবেন্ড ওয়াইফ ছেলে মেয়ের মধ্যে মিল আছে, কিন্তু শ্বশুর বাড়ির সুখটা তাদের খুব একটা ভালো হয় না, শ্বশুর বাড়ির সুখটা ভালো হয় না। ছেলে পাত্র হয়তো পাত্রীর চতুর্থ হলো কন্যা, সেখানে যখনই যে তার বাড়িতে থাকবে দেখা গেল পাত্রীর বাবা মার সাথে বা ভাই বোন যারা আছে তাদের সাথে একটা ক্ল্যাশ লেগে গেল, একটা কলিশন হচ্ছে, সম্পর্ক ভালো হচ্ছে না। আবার অনেক সময় ভালো হয়। এই যে ভালো মন্দ সেটা ওই সপ্তমের চতুর্থ থেকে বিচার হবে। সপ্তমের চতুর্থ দেখা গেল এই যে পাত্র যে আমার চেম্বারে এসছে, পাত্রের ধনু লগ্ন, তাহলে তার সপ্তমের চতুর্থ হচ্ছে কন্যা, সেখানে হয়তো সে থাকবে না, যেহেতু সে ছেলে সে থাকবে না, মেয়ে এসে তার বাড়িতে থাকবে। মেয়ে অর্থাৎ তার ওয়াইফ, তার বউ যে হচ্ছে, সে এসে তার বাড়িতে থাকবে। তাহলে তার বাড়িতে থাকবে যখন, তাহলে কি হবে, তার বাড়ি হয়ে গেল ধনু লগ্নের চতুর্থ অর্থাৎ ধনু মকর কুম্ভ মীন, ধনু মকর কুম্ভ মীন অর্থাৎ ধনু লগ্নের চতুর্থ হচ্ছে তার নিচের ঘর অর্থাৎ অপোজিট সেক্স বা অপোজিট পার্টনার, সেই মহিলার যে তার ওয়াইফ হচ্ছে, বউ হচ্ছে, তার ওইটা হচ্ছে শ্বশুর বাড়ি, তার ওইটা হচ্ছে শ্বশুর বাড়ি। অর্থাৎ
এই পাত্রের চতুর্থ তার শ্বশুর বাড়ি, তার সপ্তমের চতুর্থ, মানে এর চতুর্থ তার সপ্তমের চতুর্থ, সেখানে সে পাত্রী থাকবে। এবার এই যে তার মিন সব মানে ধনু লগ্নের চতুর্থ হচ্ছে মিন, এই মিনের ঘরে এসে মানে তার চতুর্থে এসে তার ওয়াইফ থাকবে। এবার দেখা গেল এই চতুর্থে অর্থাৎ এই যে পাত্র আমার মানে যে মানে মানে ক্লায়েন্ট মানে ক্যান্ডিডেট যে আমার চেম্বারে এসছে, তার পাত্র জাতক যার লগ্ন পাওয়া গেছে ধনু, ধনু ধনু লগ্নের চতুর্থ, ধনু লগ্নের চতুর্থ আমার চেম্বারে মানে যে আসছে জাতক বা ক্লায়েন্ট, তার যদি ধনু লগ্ন হয় পাত্রের, তার চতুর্থ হয়ে যাচ্ছে মিন, তার চতুর্থ মিন। এবার সেখানে এসে তার পাত্রী থাকবে, পাত্রী থাকবে অর্থাৎ সেই মানে তার ওয়াইফ থাকবে। এবার দেখা গেল সেই চতুর্থে রাহু বসে আছে, রাহু বসে আছে বা কেতু বসে আছে বা শনি বসে আছে বা যে কোনো রকম পাপ গ্রহ বসে আছে বা মানে এমন কিছু হচ্ছে যেখানে পাপ গ্রহের দৃষ্টি আছে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে ওই যে তার ওয়াইফ মানে তার যে সপ্তমের চতুর্থ মানে ওয়াইফের সপ্তমের চতুর্থ হচ্ছে এই জাতক বা জাতিক মানে জাতকের ছেলের, জাতিকা বললে হবে না, জাতকের, জাতকের মানে ছেলের চতুর্থ। সেখানে যখন সে আসবে দেখা যাবে একটা তার মনোমালিন্য হতে পারে, সে এখানে সে সুখ পাচ্ছে না, একটা ডিস্টার্ব হচ্ছে, মাইন্ড মন খিটখিটে হয়ে যেতে পারে, মুড গরম হয়ে যেতে পারে, এরকম হবে। আবার দেখা যায় যদি তার মানে ওই ওয়াইফের যে সপ্তম পতি মানে এর জাতকের মানে সপ্তম অর্থাৎ ওয়াইফের লগ্ন, লগ্ন যদি তার চতুর্থে এসে বসে যায়, ধরা গেল এই ধনু লগ্নের সপ্তম হচ্ছে মানে যে ছেলে জাতক যে চেম্বার এসছে আমার চেম্বার এসছে, সে একটি পাত্রের ছক, জাতকের ছক ধনু লগ্ন। এবার ধনু লগ্নের সপ্তম হচ্ছে মিথুন অর্থাৎ বুধ, বুধ দেখা গেল বুধ মিথুন, এবার দেখা গেল তার চতুর্থ হচ্ছে মিনের ঘরেই বসে আছে বুধ, চতুর্থ পতি মানে মানে বুধ সপ্তম পতি তার জাতকের চতুর্থেই বসে আছে অর্থাৎ গৃহসুখ ঘর অর্থাৎ মিনেই বসে আছে। সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে এই এই ওয়াইফের মানে এই এই ধনু লগ্নের যে জাতকের যে সপ্তম পতি হচ্ছে মিথুন অর্থাৎ বুধ তার অধিপতি, সে যখনই সে ধনুর ঘরে অর্থাৎ তার চতুর্থে বসে যাবে দেখবেন মানে এর কিন্তু মানে শ্বশুর শাশুড়ির সাথে খুব একটা ভালো সম্পর্ক হবে, খুব ভালো সম্পর্ক হবে এবং সে কিন্তু তার ঘর থেকে বেরোতে যাবে না বা কোনোভাবে সে নিজের আবার বাপের বাড়ি ফিরে যেতে যাবে না। কেন? তার যে সপ্তম পতি 7th হাউসের লর্ড মিথুনের বুধ কিন্তু তার ঘরেই বসে আছে, চতুর্থেই বসে আছে অর্থাৎ ওই মিনেই বসে আছে, পাত্রের চতুর্থে, জাতকের চতুর্থে বসে আছে অর্থাৎ জাতক মানে তার শ্বশুর শাশুড়ির সাথেও ভালো সম্পর্ক হবে এবং সে কিন্তু তার ঘর থেকে যেতে চাবে না। কিন্তু সেই মিথুনের মানে সেই ধনু লগ্নের মিথুনের মানে ধনু লগ্নের যে সপ্তম পতি মিথুন অর্থাৎ বুধ, বুধ যদি তার দ্বাদশে চলে যায়, দ্বাদশে যেমন এই একটি আমি ছক পেয়েছি, ছক দেখা যাচ্ছে বুধ কিন্তু দ্বাদশে আছে এবং দগ্ধ আছে, কম্বাস্ট আছে অর্থাৎ ধনু লগ্নের সপ্তম পতি বুধ তার কিন্তু দ্বাদশেই আছে, মঙ্গলের ঘরে শত্রু ঘরে এবং মানে মানে কম্বাস্ট হয়ে আছে। এবার এটি যদি তার পাত্রের ছক হয়, পাত্রের ছক হয় তাহলে তার সপ্তম পতি হলো বুধ, এবার সেই বুধ আছে সপ্তম পতি তার দ্বাদশে আছে, তাহলে বোঝা যাবে সেই পাত্রের যে ছক তার মানে পাত্রী অর্থাৎ তার ওয়াইফের মন কখনো বসবে না, অর্থাৎ মাইন্ড কিন্তু খুব চঞ্চল থাকবে এবং মাইন্ড কিন্তু সেই মানে শ্বশুর বাড়িতে এসে মন বসবে না, মানে কখনো মিল হবে না, অর্থাৎ তার শ্বশুর বাড়িতে অর্থাৎ মানে মানে পাত্রের বাপের মানে পাত্রের পাত্রের বাবার বাড়ি মানে তার শ্বশুর বাড়ি মানে পাত্রের নিজস্ব বাড়ি, নিজস্ব বাড়ি তার শ্বশুর বাড়ি যখনই দ্বাদশে চলে গেল দুধ তার কখনো মিল হবে না, মানে মনে হবে যে আমি আবার ফিরে যাই বা অন্য কোথাও যাই, মানে অসুবিধা করে দেবে। এবং তার সঙ্গে যদি একটু রাহু বা কেতু বা শনি কানেক্টেড হয়ে যায় বা এদের সঙ্গে একটু মিল পেয়ে যায় বা কোনোভাবে, তাহলে তো পুরো জানবেন যে কোনোভাবেই মানে মানে গৃহসুখ লাভ এদের হবে না, গৃহসুখ লাভ হবে না। আবার অপোজিটলি
এই যে ধনু লগ্ন একটা ছেলের ছক আমি বলে দিলাম এক্সাম্পল হিসাবে, এই ধনু লগ্নের যদি সপ্তমে চতুর্থ অর্থাৎ কন্যা, এই কন্যাতে যদি যে মানে তার হচ্ছে তার মানে তার ছেলের জাতকের শ্বশুর বাড়ি মানে ওয়াইফের বাড়ি তার শ্বশুর বাড়ি, এবার যখন মানে ওয়াইফের বাড়িতে গেছে জামাই ষষ্ঠী হোক বা বিভিন্ন অনুষ্ঠানে হোক, পুজোর সময় হোক, ওয়াইফের বাড়িতে গেছে, তাহলে ওয়াইফের চতুর্থ হচ্ছে কন্যা মানে এর সপ্তমে চতুর্থ। এবার যখন সেখানে যে সে থাকবে, এবার দেখা গেল অর্থাৎ এখানেও কিন্তু কন্যার বুধ, মিথুনের যেমন বুধ আবার কন্যার বুধ, সেই কন্যার বুধ দেখা গেল অষ্টমে বসে আছে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ কর্কটে বসে আছে, অষ্টমে বসে আছে, বা তার লগ্নেরই দ্বাদশে ধরিলাম বসে আছে, বা বুধ রাহু কানেক্টেড, বা বুধের ঘরে রাহু বসে আছে, বা যেমন এই ছকটার ক্ষেত্রে চন্দ্র বসে আছে, চন্দ্র অর্থাৎ ধনু লগ্ন কন্যা রাশি, চন্দ্র বসে আছে, দেখা যাবে সেই পাত্র কিন্তু যখন তার ওয়াইফের বাড়িতে বা তার শ্বশুর বাড়িতে যাবে, সেখানেও কিন্তু একটা ডিস্টার্ব, সেখানেও কিন্তু একটা মনোমালিন্য, একটা মাইন্ড ডিস্টার্ব, তাদের সঙ্গে একটা কথা কাটাকাটি, বা মানে যে সে একটা যে মানে 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 একটা যে স্যাটিসফ্যাকশন বা মানে একটা শ্বশুর শাশুড়ি বা তাদের যে একটা ভালো একটা সম্পর্ক বা একটা মানে কি বলবো মানে একটা যে সুসম্পর্ক সেখানে সেটা গড়ে উঠবে না, সেখানেও ডিস্টার্ব হবে। কিন্তু এই সপ্তমে চতুর্থ কন্যাতে যদি বুধ বসে থাকে, বুধের ঘরেই বসে থাকে, কন্যাতেই বসে থাকে, তাহলে এই ধনু লগ্নের যে পাত্রটি আমার কাছে আসছে, আমার চেম্বারে আসছে, সেই জাতক কিন্তু তার শ্বশুর বাড়ি সপ্তমে চতুর্থ, তার শ্বশুর বাড়িতে কিন্তু যে খুব ভালো একটা মিলমিশ হয়ে যাবে, যে সেখানে কিন্তু একটা ভালো তাদের মধ্যে আধ্যাত্মিক মানে আত্মিক সম্পর্ক এবং তাদের মধ্যে একটা মিলমিশ বা একটা খুব একটা মানে একটা দারুণ রিলেশনশিপ তৈরি হয়ে যাবে, খুব সুন্দর একটা রিলেশনশিপ তৈরি হয়ে যাবে। এগুলো কিন্তু খুব গুরুতর একটা বিচার আছে। আবার বিরাট একটা বড় বিষয় নিয়ে আজকে প্রশ্ন করেছি। অবশ্যই মানে এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, কেন একজন এত সুন্দর করে আপনি বোঝাচ্ছিলেন, মানে এটা আমি না বলে পারলাম না, একটা টাইম আমি পুরো চোখ বন্ধ করে বসেছিলাম যেন আপনার সামনে আমি সেই রাশি চক্রটাকে দেখতে পাচ্ছিলাম, আপনি এত সুন্দর করে বোঝাচ্ছিলেন, মানে আমার দর্শক বন্ধুরাও খেয়াল করলে তো দেখতে পাবেন, একটা টাইম আমি চোখ বন্ধ করে শুধু শুনছিলাম, এত সুন্দর করে আপনি বোঝাচ্ছিলেন, মানে ব্যাপারটা আমার দর্শক বন্ধু ব্যাপারটা একটু কঠিন আছে, ব্যাপারটা কেন এটা তো ইন জেনারেল যে কোনো মানে কেউ বুঝতে পারা বা যে কোনো কারো কাছে বোঝাটা একটু অসুবিধা, কারণ জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন না করলে বোঝাটা অসুবিধা, কিন্তু একবার বুঝে গেলে খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। আর তার সঙ্গে এটা মানে খুব একটা ইন্টারেস্টিং এটাই, আবার এটা যদি অপোজিট একটা পাত্রীর ছক হয়, পাত্রী মহিলার ছক হয়, তাহলে কিন্তু যদি ধনু লগ্ন আমি ধরলাম, আমার চেম্বারে যিনি এসছেন তিনি ধনু লগ্ন, তিনি মহিলা, তাহলে তার যে চতুর্থ মানে তার বাবার বাড়ি সেটা কিন্তু মিন, তার বাবার বাড়ি হচ্ছে মিন। এবার এবার যেমন এই ছকটার ক্ষেত্রে ধনু লগ্নের লগ্নপতি এবং চতুর্থপতি হচ্ছে মিন এবং ধনু, তাদের অধিপতি হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ অবস্থায় কর্কটে আছে, 1 2 3 4 5 6 7 8 অষ্টমে বসে আছে, কিন্তু তুঙ্গস্থ আছে বৃহস্পতি। এই ছকটার ক্ষেত্রে যদি পাত্রীর ছক হয়, দেখা যাবে তার বাবার বাড়িতে সে বেশি কমফোর্টেবল থাকে, বাবার বাড়িতে অর্থাৎ পিতৃ সুখ, বাবার বাড়িতে সে বেশি কমফোর্টেবল থাকবে, অষ্টম হতে পারে, একটু অশান্তি থাকবে, ডিস্টার্ব থাকবে, কিন্তু বাবার বাড়িতে কেন চতুর্থপতি এবং লগ্নপতি বৃহস্পতি কিন্তু অষ্টমপতি হলেও এখানে হচ্ছে তুঙ্গস্থ, কর্কটে মানে বৃহস্পতি তুঙ্গ হয়, মকরে নিচস্থ হয়, কর্কটে তুঙ্গ হয়, এবং বৃহস্পতি কেতু কানেক্টেড অর্থাৎ আধ্যাত্মিক যোগ, বাবার বাড়িতে সে নিজের বাড়িতে বেশি কমফোর্টেবল থাকবে এবং সে বাড়িতে খুব পূজা পাঠ করবে এবং আধ্যাত্মিকতার যোগ এখানে চলে আসবে। এবার এই ছকটার ক্ষেত্রে ধনু লগ্নের যদি লগ্নপতি মানে ধনু লগ্নের সপ্তমপতি মানে মিথুন, তার মানে যদি এটা মহিলার ছক হয়, যে আমার ক্লায়েন্ট এসছেন আমার চেম্বারে, সেটা ধরলাম মহিলার ছক, যেমন একটু আগে আমি পাত্রের ছক বা একটা পুরুষের ছক নিয়ে বললাম, এবার পাত্রীর ছক বা মহিলার ছক নিয়ে বলছি, ধরে নিলাম ইন জেনারেল এটা মহিলার ছক, যে আমার চেম্বারে এসছে ক্লায়েন্ট এসছে সে মহিলার ছক, সে ধনু লগ্ন জাতিকার ধনু লগ্ন, তাহলে তার সপ্তমপতি হচ্ছে মিথুন, মিথুন সপ্তমপতি, তাহলে মিথুনের চতুর্থ হচ্ছে কন্যা। এবার তাহলে এই কন্যা হচ্ছে এই জাতিকার বা পাত্রীর
শ্বশুর বাড়ি কন্যা। এবার দেখা গেল এর সপ্তম পতি এমন এই ছকটার ক্ষেত্রে এই যেটা আমি পেয়েছি ইনার ক্ষেত্রে মানে সপ্তম পতি এবং তার সপ্তমের চতুর্থ অর্থাৎ তার শ্বশুর বাড়ির যে মানে চতুর্থ যেটা মানে তার শ্বশুর বাড়ি কন্যা সে কিন্তু চলে গেছে দ্বাদশে অর্থাৎ কম্বাস্ট হয়ে শত্রু ঘরে বৃশ্চিকের ঘরে অর্থাৎ মঙ্গলের ঘরে চতুর্থে যে বসেছে অর্থাৎ বুধ বসেছে বৃশ্চিকের ঘরে মানে সব মানে দ্বাদশে যে বসেছে লগ্নের দ্বাদশ ধনু লগ্নের দ্বাদশ বৃশ্চিকে যে বুধ বসে গেছে সপ্তমপতি মিথুন এবং তার শ্বশুর বাড়ি চতুর্থ অর্থাৎ কন্যার একদম বুধ যে বসে গেছে তার দ্বাদশে দুস্থানপতি দ্বাদশ। দেখা যাবে এই জাতিকার বা পাত্র যে আমার চেম্বারে এসে আমার শ্বশুর বাড়ি কেমন হবে আমার স্বামী কেমন হবে যদি প্রশ্ন করে তাহলে বলা যাবে যে তোমার কাছাকাছি হবে না, অনেক দূরে বিয়ে হবে এবং তোমার শ্বশুর বাড়ি অনেক দূরে হবে। কেন? তোমার লগ্নের দুস্থান বা দ্বাদশ ওখানে পড়ে গেছে বুধ এবং সেখানে তোমার অনেক দূরে হবে এবং শুধু দূরে না, যেহেতু অগ্নি রাশি আর বায়ু রাশি কানেক্টেড হয়েছে, অগ্নি রাশি এবং বায়ু রাশি কানেক্টেড হয়েছে, শ্বশুর বাড়ি ভালো হবে না। শ্বশুর বাড়ি এবং তার আবার এই যেমন এই ছকটার ক্ষেত্রে ইঞ্জিনিয়ার ছকটার ক্ষেত্রে তার হচ্ছে চন্দ্র পড়ে গেছে তার সপ্তমে চতুর্থে অর্থাৎ কন্যা রাশি অর্থাৎ চন্দ্র পড়ে গেছে সপ্তমে চতুর্থে। তার মানে সে যখন শ্বশুর বাড়িতে থাকবে সেখানে কিন্তু সে ফ্রিকিল হয়ে যাবে। চন্দ্র যেখানে বসে যায় সেই জায়গাটাকে খুব ফ্রিকিল করে দেয়, ফ্রিকিল হয়ে যাবে। মানে একদিন দুদিনের বেশি তার শ্বশুর বাড়িতে যে মন টিকবে না, মনে হবে আমার ভালো লাগছে না, আমি বাড়ি ফিরে যাব বা আমি অন্য কোথাও চলে যাব, আমার মনে ভালো লাগছে না। এবং শ্বশুর শাশুড়ির সাথেও যেহেতু বায়ু রাশি, শ্বশুর শাশুড়ির সাথেও কথা কাটাকাটি হবে, মনোমালিন্য হবে, শ্বশুর শাশুড়ির সাথে একটা গুড রিলেশনশিপ বা ভালো রিলেশনশিপ তৈরি হবে না, একটা মানে একটা ক্ল্যাশিং তৈরি হবে। এবং হাজবেন্ডের সঙ্গে যেহেতু এটা দ্বাদশে পড়ে গেছে, হাজবেন্ডের সঙ্গেও রিলেশনটা ভালো হবে না, বিভিন্ন রকম অত্যাচার হতে পারে শারীরিক বা হ্যাঁ। আর তার সঙ্গে সব থেকে বড় কথা মানে সপ্তমপতি এবং তার সাথে সপ্তমপতি এবং তার সাথে মানে সপ্তমে চতুর্থ মানে হচ্ছে শ্বশুর বাড়ি মানে বুধ মিথুন এবং কন্যার বুধ পড়ে গেছে দ্বাদশে। মানে মানে যেটাকে আমরা বেড রিলেশন বলেও ধরি, দ্বাদশ থেকে আমাদের শয্যা সুখ বা সেক্সুয়াল বা বেড রিলেশনটাকে ধরা হয়। অর্থাৎ হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে বেড রিলেশন অর্থাৎ শারীরিক সুখ সেটাও কিন্তু পর্যাপ্ত হবে না। এবং যখনই তারা ফিজিক্যাল হবে বা রিলেশনশিপ বা মেনটেন করতে যাবে একটা ক্ল্যাশিক তৈরি হবে, মনোমালিন্য তৈরি হবে। অর্থাৎ যে এনজয়মেন্টটা দরকার সেটা কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে হবে না, আসবে না, বিষ হয়ে যাবে বিষ। কিন্তু এই জাতিকার এই পাত্রীর যদি মানে বুধটা যদি অর্থাৎ কন্যাতেই থাকতো বা মিথুনেই থাকতো সেক্ষেত্রে কিন্তু বা যদি এই বুধ যদি এই ধনু লগ্নের পাত্রী বা জাতিকার যদি মিনেই থাকতো, মিন অর্থাৎ চতুর্থেই থাকতো, পাত্রীর চতুর্থে, পাত্রীর গৃহসুখ বা পাত্রীর ঘরের চতুর্থে মিনে থাকতো, তাহলে কিন্তু আবার অপোজিট রিয়াকশন হতো। কিরকম? তাহলে কিন্তু এই মানে এই পাত্র অর্থাৎ তার হাজবেন্ড বা পাত্র কিন্তু ঘর জামাই হয়ে যেতে পারতো, ঘর জামাই, ঘর থেকে যে, কারণ তার পাত্রীর চতুর্থে মানে ধনু লগ্নের চতুর্থ হচ্ছে মিন, ধনু লগ্নের চতুর্থ মিন, পাত্রীর চতুর্থে যদি তার সপ্তমপতি বা সপ্তমের চতুর্থ তার শ্বশুর বাড়ির যে লর্ড অর্থাৎ বুধ যদি তার চতুর্থে থাকবে তাহলে সে তার শ্বশুর বাড়ি অর্থাৎ পাত্রীর বাড়ি বা তার পাত্রের শ্বশুর বাড়ি, জাতকের শ্বশুর বাড়ি এসে সে আর ঘর থেকে বেরোতে চাবে, সে এসে সেইখানে বেশি কমফোর্টেবল মনে করবে, সেইখানে থেকে যাবে। সব গ্রহ নক্ষত্রের খেলা, মানে বিরাট আলোচনার বিষয় আজকে তুলে ধরেছি। এই বিষয়টাকে নিয়ে পরবর্তী পর্বেও আলোচনা চলবে, কারণ একটা পর্বে বোধহয় বোঝানো সম্ভব নয়। মনে হয় জ্যোতিষশাস্ত্রের একটা খুব কঠিন বিষয় বোধহয় আমি আজকে জিজ্ঞেস করেছি, মানে খুবই ইন্টারেস্টিং। সেক্ষেত্রে কিন্তু আর সে ঘর থেকে বেরোতে চাবে না, সেই ঘরের মধ্যেই থাকবে। এবং এটা এবং যদি মিথুনেই থাকতো বা যদি কন্যাতেই থাকতো
তাহলেও কিন্তু পজিটিভ সাইন দিত, অর্থাৎ তার কোনো রকম অসুবিধা হবে না। আর একটা ছোট্ট কথা বলে দিই দর্শকবৃন্দ, যে এটি হচ্ছে কিন্তু ফার্স্ট ম্যারেজ বা প্রথম বিবাহের ক্ষেত্রে যদি কারো সেপারেশন বা ডিভোর্স হয়ে যায় বা কোনো রকম উইডো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই বিচারটা হয়ে যাবে আবার দ্বিতীয় থেকে। আবার অনেকের হয়তো 2 নম্বর বিয়েও টিকছে না, 3 নম্বর বিয়ে হবে, সেক্ষেত্রে কিন্তু আবার লগ্নের তৃতীয় থেকে বিচার হবে। প্রথম হচ্ছে লগ্ন, দ্বিতীয় বিয়ে হচ্ছে লগ্নের দ্বিতীয়, তৃতীয় বিয়ে হলে লগ্নের দ্বিতীয় তৃতীয় থেকে বিচার হবে। সেক্ষেত্রে কিন্তু বিচারটা একটু ঘুরে যাবে। তবে প্রথম একটা বেস তার থাকে, প্রথম লগ্ন থেকে একটা বেস ধরাই হয়, তার সঙ্গে দ্বিতীয় তৃতীয় যতগুলো বিয়ে বা যা হবে সেই হিসাবে কিন্তু বিচার হবে। অর্থাৎ বিচার অনেক আছে, এবং আবার বলে দিই বিচার আছে এবং বিচারে প্রতিকারও আছে। অর্থাৎ কারো এরকম ভাবা উচিত নেই যে আমার এত ডিস্টার্ব বা কিছু ভাবা উচিত না। প্রতিকার অনেক আছে, প্রতিকার আমার কাছেই আছে। আর তার সঙ্গে বলবো মা কামাখ্যাকে স্মরণ করলে অনেক কিছু বিপদ আপদ কেটে যাবে। এবার মনামে কিছু বলবে। আজকে তো আমরা কথায় কথায় সময় অনেকটাই পেরিয়ে এসেছি। আবারও দর্শক বন্ধুদেরকে বলবো 22শে জুন থেকে 26শে জুন অম্বুবাচীর সময়টা ডক্টর রাজা শাস্ত্রী কামাখ্যায় থাকবেন। কামাখ্যা মন্দিরে সমস্ত পুজো পাঠ এবং তন্ত্রক্রিয়ার জন্য বা আপনাদের যে কোনো মনস্কামনা পূরণের জন্য, মায়ের কাছে পুজো দেওয়ার জন্য একটাই কাজ করুন, যত তাড়াতাড়ি সম্ভব সময় নষ্ট না করে সরাসরি যোগাযোগ করুন ফোনে ডক্টর রাজা শাস্ত্রীর সঙ্গে। চেম্বার ডিটেল গুলো একটু বলে দিই। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে কলকাতায়, কলকাতার দমদম, শোভাবাজার এবং বিবি গাঙ্গুলি স্ট্রিটে চেম্বার রয়েছে। এছাড়া গুয়াহাটিতে রয়েছে, কেরালা রয়েছে, দিল্লিতে রয়েছে। এছাড়াও বাকি সর্বত্র চেম্বার রয়েছে, কারণ অনলাইন প্রেডিকশন সবসময় অ্যাভেলেবেল রয়েছে। যোগাযোগ করার নাম্বার গুলো বলে দিই: 7031136991, 8337879366, 8337879367, 8609495601, 9007969672. Website detail: www.drrajashastri.weebly.com, www.astrohouse.weebly.com. গুগল সার্চ করে আপনারা অ্যাস্ট্রোলজার ডক্টর রাজা শাস্ত্রী সম্পর্কে জানতে পারবেন। সেখানে গুগলে গিয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর রাজা শাস্ত্রী টাইপ করে সার্চ করলে সব ডিটেল পেয়ে যাবেন। এছাড়াও অ্যাস্ট্রোলজার ইন কলকাতা, অ্যাস্ট্রোলজার ইন গুয়াহাটি বা অ্যাস্ট্রোলজার ইন শিলিগুড়ি দিয়ে সার্চ করলেও সেখানে আপনারা ডক্টর রাজা শাস্ত্রী সম্পর্কে সমস্ত ডিটেল পেয়ে যাবেন। যদি আপনারা অনলাইন প্রেডিকশন করতে চান, তার জন্য কি কি পদ্ধতি আছে আপনারা ওয়েবসাইটে সার্চ করলে সব পেয়ে যাবেন। এবং সেখানে প্রত্যেকটি ফোন নাম্বারের সঙ্গে যে অনলাইন পেমেন্টের পোর্টালটা অ্যাড করা আছে, সমস্ত ডিটেল দেওয়া আছে ওয়েবসাইটে। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, একটাই কাজ করতে হবে, আপনাদের সরাসরি ফোন করে নিতে হবে। এছাড়া আর কোনো কাজের দায়িত্ব আপনাদের নেই। বাকি আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ করার দায়িত্ব, সমস্যা সমাধান করার দায়িত্ব ডক্টর রাজা শাস্ত্রীর। আজকে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তবে শেষ করার আগে আবারও আসবো একবার তার কাছে, জিজ্ঞেস করবো আমার দর্শক বন্ধুদের কি বলবেন অনুষ্ঠান শেষ করার আগে, এবং সেই সঙ্গে যে জেমস্টোন বা যে রুদ্রাক্ষ গ্রহমূল গুলো রয়েছে আপনার কাছে, সেগুলো যদি আমার দর্শক বন্ধুদের আর একবার দেখিয়ে দিতেন। হ্যাঁ, অবশ্যই। মোটামুটি আমাদের আজকে প্রোগ্রাম খুব ভালো হয়েছে। এটা একটা নববর্ষের বলা যায় স্পেশাল এপিসোড ছিল। সঙ্গে মা কামাখ্যার 22 থেকে 26 আমরা বলেছি। আর মনামি মোটামুটি ফোন নাম্বার গুলো সব বলেছে। আমি শেষে একবার বলে দেবো। তার আগে আমার দর্শকবৃন্দকে বলবো, আসল গ্রহরত্ন আপনারা আমার থেকে পেয়ে যাবেন। বিভিন্ন রকমের আসল গ্রহরত্ন আপনারা আমার থেকে পেয়ে যাবেন। আর এই ধরনের বিভিন্ন অরিজিনাল টেস্টেড আইটিএল জিএসআই টেস্টেড সমস্ত আপনারা বারবারই দেখছেন, নতুন কিছু বলার নেই, বারবারই আপনারা দেখছেন। সমস্ত রকম আইজিএল জিএসআই টেস্টেড আপনারা জেমস্টোন পাবেন। তার সঙ্গে আপনারা এরকম রাশি কার্ড গুলো পেয়ে যাবেন। বিভিন্ন রকম রাশি কার্ড গুলো আমি জাস্ট এইভাবে খুলে দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন রকম রাশি কার্ড রয়েছে, রাশি কার্ড গুলো পাবেন। বিভিন্ন রকম যন্ত্রম পাবেন, সমস্ত ব্যবসা ভিত্তিক যন্ত্রম, বিভিন্ন যন্ত্রম। তার সঙ্গে বিভিন্ন যেমন রয়েছে আপনার কাছে বশীকরণ যন্ত্রম, তার সঙ্গে আছে মহামৃত্যুঞ্জয় যন্ত্রম। বিভিন্ন রকম যন্ত্রম গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, রাশি কার্ড যন্ত্রম পেয়ে যাবেন। আর ফোন নাম্বার মোটামুটি মনামি সবই বলে দিয়েছে। আর তার সঙ্গে বিভিন্ন রুদ্রাক্ষ পাবেন, অরিজিনাল আইজি মানে আমাদের টেস্টেড বিভিন্ন রুদ্রাক্ষ পাবেন। তারপর গ্রহমূল পাবেন। আর এছাড়া প্রতি মাসে আপনারা মা কামাখ্যা, মা তারাপীঠে পুজো পাঠের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও বিভিন্ন কবচও করা হচ্ছে, মানে যেগুলো কবচ হয় সমস্ত কবচও আপনারা আমার থেকে পাবেন, তন্ত্র দ্বারা যেগুলো করা হয়। ফোন নাম্বারগুলো আমি ছোট করে বলে দিই: 8337879366, 8337879367, 7031136991,
8609495601 এবং 9007969672। এছাড়া এই সবগুলো ফোন নাম্বারে গুগল পে, পেটিএম, ফোন পে, অ্যামাজন পে আছে, আপনারা অনলাইনে পেমেন্ট পাঠাতে পারবেন। অনলাইনে করুন, অনলাইনে করলে কিছু ডিসকাউন্ট পাবেন, ঘরে বসে এই গরমে বর্ষায় ঘরে বসে পেয়ে যাবেন, অনলাইনে পুজো পাঠও পাঠাতে পারবেন। আচ্ছা, এর সঙ্গে বলে দিই আমার ওয়েবসাইট, যে কোনো ব্যাংকের বিভিন্ন লিঙ্ক, আইএফএস কোড, আইএমএস কোড আছে, সেটা হচ্ছে www.drrajashastri.weebly.com এবং www.astrohouse.com এবং টিভি চ্যানেল আছে arshastritivi.weebly.com, RSTV kolkata.business.site, আপনারা একটু দেখে নেবেন। আবার বলি সবাইকে এই শুভ বাংলা নববর্ষ 1429 অনেক অনেক প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, সঙ্গে মোনামিকেও বলবো প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এই বলে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আবার বলি, ওম নমঃ শিবায়, ওম মা কামাখ্যায় নমঃ, ওম শ্রী শ্রী সিদ্ধিদাতা বাবা গণেশায় নমঃ এবং ওম গুরবে নমঃ। এই বলে এইখানে জ্যোতিষ সমাধানে আরএসটিভি লাইভের অনুষ্ঠান শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ। নমস্কার। আপনারা দেখছেন আরএসটিভি লাইভ, সবার সাথে সবার পাশে।